কয়েকদিন আগে আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন। আচ্ছা, উনি হলেন আমার প্রাক্তন এবং আমি ওনার। উনি হলেন সমুদ্র আহমেদ, আমি নীরা। আমি ওনার বাসাতেই ভাড়া থাকি, বাবা মার ছোট ছেলে। যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম জানতাম না বাসাটা তার। জানলে হয়তো নিতাম না। আমি যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না। আঙ্কেল আন্টি থাকতেন শুধু। তার বড় ছেলে বউ সন্তান নিয়ে আলাদা। তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে। আর আমিও একটা থাকার জায়গা খুঁজছিলাম। বলা গেলে টুনোটুনির সংসারে আমিই ছিলাম সব, বিগত 7 মাস যাবৎ। সকালে আন্টি ঘুম থেকে উঠিয়ে দিতে, খাওয়া করে ভার্সিটি চলে যেতাম। ভার্সিটি থেকে এসে আন্টিকে কাজে সাহায্য করতাম। কাজ তেমন কিছু জানতাম না, আম্মুও খুব একটা করতে দিত না, তাই আর শেখা হয়নি। তবে আন্টির কাছে এসে অনেক কিছুই শিখেছি। পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত। 7 মাস পর আসলেন আমার প্রাক্তন, মানে জনাব সমুদ্র। তাকে এখানে দেখে প্রায় ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। নিজেকে সামলে নিয়ে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছি। সে বলল, আপনি এখানে? আন্টি বলল, ও নীরা রেশমও আমাদের বাসায় ভাড়া থাকে। কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছে? সে রাগী গলায় বলল, মা তুমি যাকে তাকে বাসায় রাখো কেন? আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। গোটা দুপুরে আর রুম থেকে বের হইনি। কি করব বুঝতে পারছি না। এতদিন পরে তার সাথে দেখা হয়ে যাবে তাও স্বপ্নে ভাবিনি। তাকে তো বলেছিলাম ইচ্ছে করে তার সামনে আর কোনোদিনও আসবো না। কিন্তু আজ, উফ, খোদা রহম করো। বাসাটা ছেড়ে দিতে হবে, কিন্তু অন্য বাসা পেতেও তো সময় লাগবে। কি করব আমি? এগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সন্ধ্যায় আন্টি ডেকে দিল, এই নীরা ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ আন্টি, আমি আসছি। ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছে। আমাকে দেখেও না দেখার ভান করলো। আমি তাকে দেখে না দেখার ভান করলাম। আন্টি পায়েসের বাটিটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন। অনেকদিন পর আদরের ছেলেকে পেয়েছে। দেখলাম আন্টি তার ছেলের সাথে ব্যস্ত, তাই নিজে গিয়ে পানি খাচ্ছিলাম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সবাই দৌড়ে এলো। আন্টি বলল, নীরা, তোর আসার কি দরকার ছিল? আমাকে বললেই তো হতো। আমি বললাম, তুমি তো ব্যস্ত ছিলে, তাই আর বলিনি। সে বলে উঠল, গ্লাসটা তো ভাঙলেন, এর দাম কে দেবে? আমিই দেব। সরি, ইচ্ছে করে ভাঙিনি। তা জেনে আমার লাভ নেই। রুমটা পরিষ্কার করে দিন, দেখবেন যেন একটা কাচের টুকরোও না থাকে। জি আচ্ছা। সে চলে গেল। আন্টি বলল, নীরা তুই রুমে যা, আমি করছি। না আন্টি, আমিই করে দিচ্ছি, কাজ আছে, হাত কেটে যাবে তোমার। আর গ্লাসটার দামটা বাড়ি ভাড়ার সাথে দিয়ে দেব। নীরা তুই সমুর কথা রাগ করিস না। ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না, আগে তো এরকম করতো না। তুই রাগ করিস না মা। না আন্টি, রাগ করিনি। তুমি তোমার ছেলের কাছে যাও, যাও গল্প করো। কতদিন পর ছেলেকে পেলে বলো। তা ঠিক, যাই। আর শোন, সাবধানে মা, কাজ দিয়ে আবার হাত কাটিস না যেন। না, যাও তুমি। মনে মনে ভাবছি, একটা মানুষ এতটা পরিবর্তন কি করে হয়? এত রাগ কিসের আমার উপর? আমি তো সম্পর্কটা ভাঙিনি। সে আর আমাকে চায়নি, তাই নীরবে চলে এসেছি। বাসাটা পাল্টাতেই হবে, দেখি নতুন বাসা খুঁজি। এগুলো ভাবতে ভাবতেই আনমনে আঙুলটা কেটে গেল। তা যাক, পরিষ্কার করে রুমে চলে আসলাম। এসে দেখি আম্মুর 2টা মিস কল। চল, কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কল দিয়েছিলে? বাইরে ছিলাম। হ্যাঁ, কী রে, তুই বাড়িতে আসবি না? কতদিন দেখি না তোকে। যাবো তো, একটু ব্যস্ততাটা কমুক, যাবো। বাবা কেমন আছে গো? হুম, ভালো। শুন, তোর জন্য না একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলে নাকি সিভিল ইঞ্জিনিয়ার। তোর মামা এনেছে। ভালো না? কথাটা শুনতেই কেমন জানি খারাপ লাগলো। বুঝলাম না কেন। আনমনে ভাবতে বসলাম। আর সমুদ্র? পরে মনে পড়লো, ধুর, আমি তো তার প্রাক্তন। মা, পড়াশোনাটা শেষ করি, নিজে কিছু একটা করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো। ওই ছেলেকে নিশাপুর, মানে খালাতো বোন, বিয়ে দিয়ে দাও। তোর বাবাও ওইটাই বললো, আগে লেখাপড়াটা শেষ হোক।
আচ্ছা মা, ভালো থেকো, রাখি কেমন? অ্যাসাইনমেন্ট করার আছে তো। আচ্ছা রাখ। ভাবলাম ছাদে যাই, ভালো লাগছে না, একটু হাঁ করে বাতাস খেয়ে আসি। ছাদে গিয়ে বসেছি মাত্র, দেখি সমুদ্র সাহেব ফোনে কথা বলতে বলতে ছাদে আসছে। আমাকে দেখেই বলল, আমার ধারণা ভুল হতে পারে, আমি তো তার কেউ না যে আমাকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে। জানো, এখানে তোমায় ছাড়া একটুও ভালো লাগছে না। তোমায় খুব মনে পড়ছে, কি করি বলো তো? একটা আপ্পা চুমু দাও তো, মনটা ভালো হয়ে যাবে। আমি নেমে এলাম, কারো পার্সোনাল মুহূর্তে থাকা উচিত না। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছেন, আমিও হেল্প করলাম। সমু খেতে বসেছি, নিচে আয়। সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন, মা, সাতটাও কি শেয়ার করো নাকি যার তার সাথে? এখন কি তোমার ভাড়াটিয়ার সাথে বসে খেতে হবে? আমি আর ছাদে যাব না, ছাদ শেয়ার করতে হবে না, আর আমার সাথে বসে খেতেও হবে না। আন্টি বলল, নীরা, ওর কথা বাদ দে তো, রাগ করিস না। ও যা, আমার কাছে তুইও তা। আয় খেতে বস। আমি একটু খেয়েই উঠে যাচ্ছিলাম, সে বলে উঠল, কে জানি বলেছিল খাবার নষ্ট করে আল্লাহ পাপ দেয়, তাই পাতে যা থাকে তাই খেয়ে উঠতে হয়। আমি আবার বসে গেলাম, খাচ্ছি আর ভাবছি। আমার কথাগুলো এখনো মনে আছে দেখছি। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমার ঘরটা তার ঘরের পাশে। আগে তো ফাঁকাই থাকতো, আজ থেকে উনি থাকবেন। তা যেথায় ইচ্ছে থাকুক, আমার কি। রাত 2:35, ফোন বাজছে। অচেনা নাম্বার। এক রাশ বিরক্তি নিয়ে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি স্পর্শ। কে স্পর্শ? এই নামে তো কাউকে চিনি না। কে আপনি? আপনি কি ঘুমাচ্ছিলেন? এখন রাত 2:30 বাজে, এখন কি কেউ জেগে থাকে? ওহ তাই তো, সরি সরি। আপনি ঘুমান, আমি কাল কল দেব। আর মিস নীরা, ঘুমের মধ্যে আপনার কণ্ঠ কিন্তু আমার দারুণ লেগেছে। শুভরাত্রি। কিছু বলার আগে সে কল কেটে দিল। কে এই স্পর্শ? আমার নামই বা কি করে জানেন? ধুর, ঘুম পাইছে, ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে ভার্সিটি যাব। এমন সময় আঙ্কেল বলল, নীরা, তুমি কি ভার্সিটি যাচ্ছ? জি আঙ্কেল, কেন? কি বলবে তুমি? সমুদ্র বাসায় ফিরেছে বলে একটা ছোট আয়োজন করব, খাওয়া দাওয়ার। ওর বন্ধু বান্ধবী আর কিছু আত্মীয় আসবে। তুমি কি একটু আজ আমার সাথে থাকতে পারবে? হ্যাঁ পারবো। বলো কখন থাকতে হবে? এই সন্ধ্যার দিকে। বোঝোই তো, বয়স হয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো পাশের ফ্ল্যাটে আন্টিটা তোমাকে বলবো। নীরা, তুমি কি যে বলো না। আচ্ছা আঙ্কেল ও আন্টি, আমি গেলাম গো। আন্টি বললেন, নীরা, গেলাম বলতে নেই, বলতে হয় আসি। তোকে না কতবার বলেছি বলবি আসি। এবার সমুদ্র সাহেব তার রুম থেকে বের হয়ে বলল, তার কি কারো কথা বোঝার বা শোনার ইচ্ছা আছে? সে তো নিজেই সব বোঝে। আমি কিছু না বলে আন্টিকে বললাম, আচ্ছা আসি আন্টি, আমার লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা। হুম আন্টি। ক্লাস করছি, কোনো এক বাদর কলের ওপর কল দিয়েই যাচ্ছে। দেখে আম্মুও কল দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম। কি গো আম্মু, ক্লাসে ছিল, এত কল দেবার কি আছে? শোন, তোর মামা যে ছেলেটাকে দেখেছে, সে তার নাম্বার দিয়েছে, কল দিলে ভালো মতো কথা বলিস। তোর যা কথা বলার বলে দিস। মা, আমি তেমনই। আর নাম্বার কেন দিয়েছো? ধুর, আচ্ছা রাখি, দেখি পরে ওই অচেনা নাম্বার থেকে কর। হ্যালো, কে বলছেন? আমি আমি স্পর্শ। আপনার মামা আমাকে? ও আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব। তো বলেন, কি বলতে চান? একটু দেখা করা যাবে এখন? আপনি যেখানে ভালো মনে করেন সেখানে। আচ্ছা, আমি তো বাসায় যাচ্ছিলাম। আমার বাসার সামনে একটা ক্যাফে আছে, ওখানেই যাই। আমি তো ঠিকানা টেক্সট করে দিচ্ছি। এসে দেখি উনি বসে আছে। আমাকে দেখে বলে উঠল, নীরা, আমি এই দিকে। গেলাম তার কাছে। কেমন আছে? বসে। হুম, ভালো আছি। আপনি? তা কোনো দরকার ছিল কি? হ্যাঁ একটু ছিল। নেন, কফি শুরু করেন। কথা বলতে বলতেই দেখি সমুদ্র তার এক বন্ধুর সাথে এসেছে। আমাকে স্পর্শের সাথে দেখে খুব একটা ভালো লাগেনি তার, তা বোঝাই যাচ্ছে তার মুখ দেখে। কিন্তু কেন তার ভালো লাগছে না? আমি বা জনাব স্পর্শ তো তাকে কিছু করিনি। তাহলে স্পর্শ তেমন কিছুই বলল না, শুধু বলল, সময় করে একদিন বলবো। আচ্ছা, তো আজ উঠি।
আমি নামিয়ে দিয়ে আসি। গাড়ি আছে আমার সাথে। না থাক, কাছেই আমার বাসা। ভালো থাকবেন নীরা। জি, আপনিও। সমুদ্র দেখে আছে লাল চোখ নিয়ে। এই মনে হয় আমায় খেয়ে ফেলবে। বরাবরই তার চোখ আমি ভয় পেতাম, এখনো পাই। তার চোখে আমি 30 সেকেন্ডে কখনো তাকিয়ে থাকতে পারিনি। কেমন জানি এক ভয় কাজ করতো। কিন্তু আজ চোখে চোখ বেশি ভয় লাগছে। দেখে কিন্তু কেন? কিছু বলতে চাই সে? কি বা কথা থাকতে পারে? বাইরে এসে দেখি সে রক্তবর্ণ চোখ করে আমায় দেখে। তার চোখের চাহনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পর সেও এলো। সারা দুপুরে কেউ কারোর সাথে কথা বলিনি। আঙ্কেল আর আমি গেস্টদের দাওয়াত দিলাম। তাকে বলা হলো তার বন্ধু বান্ধবদের যেন সে ইনভাইট করে। সাদে তার বন্ধু বান্ধবরা এনজয় করবে, আর নিচে আঙ্কেলের গেস্ট। সবাই ক্লান্ত প্রায়। ভাবলাম কফি নিয়ে আসি। আঙ্কেল আন্টিকে দিলাম। সে বলে উঠল, আমার রুমে 1 কাপ কফি নিয়ে আসুন। আচ্ছা। সে রুমে চলে গেল। কফি নিয়ে রুমে ঢুকলাম। সে বলল, কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানেন না? সরি। দরজায় টোকা মেরে বললাম, আসতে পারি? এসেই তো গেছেন, দিন কফি। নিন। হুট করে হতচ্ছাড়া মোবাইলটা বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি স্পর্শ। নাম্বারটা বুঝি এখনো সেভ লিস্টে ওঠার যোগ্যতা পাইনি? না না, সেরকম কিছু নয়। বেশ লজ্জা পেয়ে গেছি। তাহলে কীরকম কিছু? আসলে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। দেখি সমুদ্র সাহেব রাগে জ্বলে যাচ্ছে। ওহ, তো এখন ফ্রি আছে? সত্যি বলতে একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। আমি ফ্রি হয়ে নক করছি। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব। না না, অপেক্ষা করতে হবে না, আমি ফ্রি হয়ে নক দিব। রাখি এখন। আচ্ছা। কল কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব বলে উঠল, নতুন প্রেমিক বুঝি? তা জেনে আপনার লাভ? হুম, তাই তো আমার লাভ। হুম, আপনার জানার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি করেন। এই ছেলেটাই কি সেই ছেলেটা, মানে কফি শপের ছেলেটা? হুম। নাম কি ওর? স্পর্শ। কেন? ওহ, কি করে? ঠিক জানি না, তবে আম্মু বলল সিভিল ইঞ্জিনিয়ার, বাড়ি থেকে ছেলে দেখেছে, ওনাকে পছন্দ করেছে, তাই আজ দেখা করলাম। ওহ, ভালো তো, ধনী ছেলে। আর কি যাই বলো, স্পর্শের কাছে নতুন স্পর্শের খোঁজে যাচ্ছ? সমুদ্র আহমেদ, নিজের সীমা রাখা অতিক্রম করবেন না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি গেলাম। শুভরাত্রি। কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছে। আমিও বাড়ির সব লাইটস অফ করে নিজের রুমে চলে আসলাম। তখনই স্পর্শের টেক্সট, নীরা আছেন? নাম্বারটা সেভ করে নিলাম। আমিই কল দিলাম। হ্যালো। জি বলেন নীরা। আমার তো কিছু বলার নেই, আপনি কল দিয়েছিলেন। তখন ব্যস্ত ছিলাম, তাই এখন কল দিলাম। ও, তো আমাকে কেমন লাগলো বললেন না তো? ভালোই লেগেছে। তো আমাকে বিয়ে করছেন? আসলে স্পর্শ, আমার সময় লাগবে নিজেকে প্রতিষ্ঠা করে, তবে বিয়ে করব। আর আর কি, কাউকে পছন্দ করেন, তাকেই বিয়ে করতে চান? না, বিয়ে করতে চাওয়ার মতো কেউ নেই, তবে কাউকে ভালোবাসি। আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না। আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু বিয়ের পর আমাকে ভালোবাসতে হবে। ভাগ করতে পারবো না আপনাকে কারো সাথে। অন্য কাউকে বিয়ে করে ফেলেন, ভালো থাকবেন। আপনার সাথে ভালো থাকতে চাই। আমি কষ্ট পেতেও রাজি আছি, অপেক্ষা করতেও রাজি আছি। আমার না ঘুম পেয়েছে, অন্যদিন কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। হুম, শুভরাত্রি। সকাল হয়ে গেল, অনেক কাজ। আজ বাসায় ওর আসার জন্য একটা গেট টুগেদার আছে। সব কাজ প্রায় শেষ। যাক বাবা, একটু শান্তি পেলাম। মা সবাই মানে মেয়েরা মেয়েরা শাড়ি পরবে, আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের। তুমিও পরবা। এই যে নীরা নাকি নাম আপনার, আপনিও নীল শাড়ি পরবেন? আমার নীল শাড়ি নেই। তাহলে পার্টিতে আসার দরকার নেই। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 2 মিনিটের মতো। এর মধ্যে আন্টি বলছে, সুমু, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? কথা বলা ভুলে যাচ্ছিস? এই নীরা, তোর যেভাবে ইচ্ছা তুই আসিস, বলে আন্টি রুমে গেল। আমি তার একটু কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে, তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে।
বলে চলে আসলাম রুমে। কান্না পাচ্ছে, কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না। আমার তো অভ্যাস হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়ার। খুব কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে টেপ জোরে ছেড়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানায় পড়ে আছে। ওপরে লেখা, এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই। ব্যাগটা খুলে দেখি একটা কাতার নীল রঙের শাড়ি, সাথে দু ডজন পলা লাল রং এর রেশমি কাচের চুড়ি। বুঝতে পারছি না কে দিল, আঙ্কেল আন্টি না সমুদ্র। ধুর, সমুদ্র কেন দিবে? ও তো চাই না আমি অনুষ্ঠানে যাই। একবার জিজ্ঞাসা করব আন্টিকে যে সে দিয়েছে নাকি। না থাক, যদি না দেয় আন্টি, যদি সমুদ্র দেন, তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল? ধুর, মাথা কাজ করছে না, কি করব? যাব না, থাকবো? না, যাব না, কিন্তু শাড়িটা কি পরবো? না, পরবো না। বাঙালি নারী শাড়ি সামনে পেয়ে চুপচাপ দেখতে পারে, এটা সম্ভব? তাই আমিও আর পারলাম না, পরেই ফেললাম। নীল শাড়ি, হাত ভর্তি লাল রেশমি কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকা, চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে। চলার মতো আর কি। কালো মানুষকে এর থেকে ভালো লাগতে পারে না। নিজেকে আয়নায় দেখছিলাম। আন্টি এসে বলল, ও মা নীরা, কি সুন্দর লাগছে মা তোকে। তাই? আই কালো টিকা লাগিয়ে দেই, কারণ নজর না লাগে যেমন। দাও। তখন সমুদ্র সাহেব মা মা করে চেঁচাচ্ছেন, মা, মা, কই তুমি? আর ওপরে কি লাইট ডেকোরেশন করেছে? আন্টি কিছু বলার আগে আমি বললাম, আমি করেছি। যে কাজ পারেন না সেটা না করাই ভালো মিস নীরা। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আন্টি কে জানি ডাকলো। আন্টি চলে গেল। এবার আমি বললাম, জানি। আপনাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না, ঠিক তেমনই সবাইকে দিয়ে সব কাজ হয় না। সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিল না, শুধু বলল, নীরা, তোমায় খুব সুন্দর লাগছে। আমি বললাম, কি? কিছু না। আর হ্যাঁ, ওপরে আসেন, কাজ আছে অনেক। আচ্ছা, যাচ্ছি। ওপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে। সে তার ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে। আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম। একজন বলল, আন্টি, এই মেয়েটাকে তো নতুন দেখছি, কে উনি? সমুদ্র সাহেব বলে উঠলেন, আমাদের বাসায় ভাড়া থাকে, ভাড়াটিয়া। আন্টি বললেন, আমার মেয়ের মতোই, বলেই চলে গেলেন। খুব জোরে গান বাজছে। আমি এক কোনায় বসে আছি। সেই সময় একজন বলল, হাই, আমি রোহান, সমুদ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, রাজ ভাইয়ার ছোট ভাই। হ্যালো, আমি নীরা। শুনলেই তো ভাড়াটিয়া। তা যা হোক, আন্টি তো বললেন মেয়ে হন। তো আপনি বসে আছেন না কাকা? তো আমরা গল্প করতে পারি? হ্যাঁ, শিওর। আমরা গল্প করছিলাম, আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। সবার মধ্যে একজন বলে উঠল, পার্টিটা মরা মরা লাগছে, ডান্স না হলে হয়। আই সবাই, চলেন ডান্স করি। না না, থাক। আরে আসেন না প্লিজ। আচ্ছা, ডান্সে পার্টনার চেঞ্জ করা হচ্ছে। এক পর্যায়ে আমি সমুদ্রের কাছে চলে গেছি। লাইটসও খুব একটা উজ্জ্বল না। বুঝতে পেরে চলে যেতে চাইছিলাম, সে জোরে নিজের কাছে টেনে নিয়েছে। অনেক চেষ্টা করলাম, কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না। আর এত জোরে ধরে আছে, আমার ব্যথা লাগছে। সহ্য না করতে পেরে বলে উঠলাম, সমুদ্র, আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি। সে বলল, কেবল তো শুরু নীরা, আরও অনেক পাওনা আছে তোমার। কেন, কি করেছি আমি? নিজের মুখটা আমার কাঁধের কাছে এনে বলল, কষ্ট দিয়েছো আমায়, আমি সব শোধ নেব। কিছু বলতে যাব, লাইট জ্বলে উঠল। আমি বললাম, এবার ছাড়ুন, মানুষ খারাপ বলবে। সে ছেড়ে দিল। পার্টি শেষ হতে হতে 12:30 মতো বেজে গেল। আঙ্কেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, সবাই চলেও গেছে। আমি ছাদে জিনিসগুলো গোছাচ্ছি। সমুদ্র সাহেব সিগারেট টানছেন। হঠাৎ পেছনে কাউকে অনুভব করলাম। পেছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে। সরে যাচ্ছিলাম, সে টেনে কাছে নিয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। এত শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে। বুঝলাম ওর মন খারাপ, বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে। আগে যখন ওর মন খারাপ হতো, ঠিক এইভাবেই শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকতো। বলতাম তাকে, মন খারাপ আপনার? কি হয়েছে জনাব? সে আরও কাছে টেনে বলতো, কিছু না নীরা। ও আচ্ছা, তাহলে ছাড়ুন আমায়। কেউ দেখলে ব্যাপারটা অভিনয় হবে হবে না, তাই না? সে কাঁধে একটা আপ্পা দিয়ে ছাদ থেকে নেমে গেল।
সব প্রায় গজগজ করে আমিও রুমে আসলাম। ফোনটা রুমেই রেখে গিয়েছিলাম। দেখি স্পর্শের 5টা মিস কল। তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করব ভাবলাম। তার আগে তার কল চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ব্যস্ত কি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ব্যস্ত ছিলাম। আমার ল্যান্ডলর্ডের ছেলে বিদেশ থেকে ফেরায় ফিরে আসায় একটা ছোট পার্টি ছিল। ও কি করছে? অনেক ক্লান্ত। ঘুমাবো ভাবছি। ও আচ্ছা ঠিক আছে। কাল একটু দেখা করতে পারবেন? কোথায়? যেখানে আপনি ভালো মনে করবেন। আপনার বাসার কাছে ক্যাফটা কিন্তু ভালোই। চাইলে ওখানেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে। কয়টায় দেখা করবেন? বিকেল 5টা। আচ্ছা শুভরাত্রি। শুভরাত্রি নীরা। ঘুম ক্লান্ত ছিলাম। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি। নীরা, এই নীরা, ওঠ মা, বেলা 12টা বেজে গেছে। এবার তো ওঠ। আন্টি একটু ঘুমোই না। না আর না, 12টা বাজে মা, ওঠ। কয়টা বাজে? চোখগুলো বড় বড় করে। 12টা। আন্টি আমার 9টায় ক্লাস ছিল। ডাকোনি কেন? ধুর, ক্লাসটা মিস গেল। আচ্ছা ব্যাপার না, তুই ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি। সমুদ্র ডাকতে দিচ্ছিল না, বললো অনেক রাতে নাকি ঘুমিয়েছিস। ও আয় ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, যাচ্ছি। পুরো দুপুরটা কেটে গেল এরকম করে আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে। সমুদ্র সাহেব বাসায় নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বিকেল 5টায় স্পর্শের কল এলো। নীরা, আপনি চলে এসেছেন? না যাইনি, আমার যেতে 20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা আসেন। আচ্ছা। ক্যাফেতে এসে দেখি উনি সেদিনকার জায়গাতেই বসে আছেন। হাই নীরা। হ্যালো, কেমন আছেন? ভালো। বসুন, আমি খাবার অর্ডার করে দিয়েছি। ও ভালো। তো আজ ডাকলেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। কিছু বলতে যাব, দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে। এর মধ্যে খাবারও চলে এলো। নিন নীরা, শুরু করুন। জি আপনিও নিন। খেতে খেতে অনেক কথাই হলো। তার পছন্দ অপছন্দ, আমার অপছন্দ অপছন্দ এগুলোই। সমুদ্রে দেখে আছেন গোমরা মুখ করে। অনেক রেগে আছে মনে হয়। খাওয়ার এক পর্যায়ে আমার ঠোঁটে কিছু লেগে যায়। নীরা, আপনার ঠোঁটে কি জানি লেগে গেছে। কোথায়? দেখতে তো পাচ্ছি না। সে নিজেই টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন। এটা দেখার সাথে সাথেই আমার কাছে আমার কাছে এসে বললেন, মিস নীরা, মা আপনাকে ডেকেছে, চলুন। আমি চমকে গিয়ে বললাম, আমাকে তো ফোন দেয়নি। স্পর্শ কিছুই বুঝছে না। আমি বললাম, স্পর্শ, উনি আমার বাড়িওয়ালার ছেলে সমুদ্র। হাই সমুদ্র। হ্যালো নীরা, চলুন। আমি আপনি যান, আমি আসছি। আচ্ছা স্পর্শ, আজ আমি উঠি, অন্যদিন কথা হবে। আচ্ছা নীরা, ভালো থাকবে আপনিও। বাইরে এসে দেখি সমুদ্রের চোখ নাক সব লাল হয়ে আছে। গাড়িতে ওঠো, আমি একাই যেতে পারবো। কিছু বলার সুযোগ না দিয়ে হাতটা টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন। আপনি কি পাগল? ভালো হয়ে দেখলাম লাভ নাই। মানে মানে কিছুই না। শুনেন, আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে। আপনার দায় আমরা কেন নিব? কি আবোল তাবোল বলছেন আপনি? আর শুনুন, আমি বাসায় ভাড়া থাকি, ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে। আর বললেও আপনার কি? আমাকে বলবে। আপনার তো কিছু হওয়ার কথা না। আপনার কি জনাব সমুদ্র? আমার অনেক কিছু। এই কথাটা বলেই জোরে গাড়ি ব্রেক করলো। দেখলাম বাসায় এসে গেছি। সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। জোরে ধাক্কা দেওয়ায় পায়ে ব্যথা পেয়েছি। তখন বুঝতে পাইনি। এখন হাঁটতে যেয়ে দেখি ঠিকই বুঝতে পারছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম। আন্টি দেখেই বলল, ও মা নীরা, পায়ে কি হয়েছে মা? একটু ব্যথা পেয়েছি গো আন্টি। কিভাবে? আচ্ছা বাদ দাও না। সে বলে উঠল, তো মা, তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তা খেয়াল আছে কারো? কি হয়েছে রে সোমো, কি করে? আমি বললাম, বলেন কি করি? সে বলল, মা, সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে। বন্ধু হয় হয়তো। না, বন্ধু হয় না। তাহলে অন্য কিছু হয়। রোজ ক্যাফেতে দেখা করে। মানুষ কি বলবে বলো? নীরাও কি বলেছে সময় এগুলো? না আন্টি, রোজ দেখা করি না। আজ নিয়ে 2 দিন দেখা করেছি। বাসা থেকে ছেলে দেখেছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো, তাই আম্মু দেখা করতে বলেছিল। ও মা, তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে? আন্টি, আমি এত কিছু জানি না। নাম স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার, আর কিছু জানি না। বাহ, ভালোই তো। আচ্ছা শোনো, রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসছি। সে বলে উঠল, মা, তুমি ওনাকে কিছুই বললে না?
কী বলবো আর কেন বলবো? বাড়ি থেকে ছেলে দেখেছে, আর ওর পছন্দের কেউ থাকলে তো কিছু বলতাম না। ও একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে। এই নীরা শোন, একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতো। আচ্ছা আন্টি, রুম থেকে চেঁচিয়ে বলছি। সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি টিভি দেখছে, সেই সিরিয়াল। উফ, আল্লাহ আর পারি না। আম্মু আর আন্টি দুইটাই সেম। বেশ বিরক্তি নিয়ে বললাম, আজ টিভি দেখো, আমি ছাদে গেলাম। আচ্ছা। ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে। তাকে দেখে নেমে যাচ্ছিলাম। নীরা, কথা আছে, যেও না। কি করে বুঝলেন আমি এসেছি? তোমার উপস্থিতি এখন আমি আগের মতোই টের পাই। এদিকে এসো। বলেন, কি বলবেন? ছেলেটাকে পছন্দ করে ফেলেছো? খারাপ না, ভালোই উনি। ভালোবাসতে পারবে অন্য কাউকে? চেষ্টা করে দেখতে হবে। ওহ, ভালোবাসো আমায় এখনো? না, একটুও না। কিন্তু চোখ তো অন্য কথা বলছে। তাহলে ভুল বলছে। প্রায় দুজনই 5 মিনিটের মতো চুপচাপ আছি। সে বলল, চুপ কেন? নীরবতাও এক ধরনের ভালোবাসা, সেটা বোঝার সামর্থ্য সবার থাকে না। তাই তো, আমি তো সামর্থ্যহীন। তো কবে কবে থেকে আবার সিগারেট ধরলে? অনেক দিন হলো, হিসাব করিনি। সিগারেটটা নিয়েই নিচে ফেলে দিলাম। আর সে একটা নীরব হাসি হাসলো। চলে যাচ্ছিলাম, সে পেছন থেকে টেনে কাঁধে মুখ গুজে বলল, আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে? না, আমার গন্ধটা সহ্য হচ্ছিল না। ও তাই? তাই। সত্যি ভালোবাসো না আমায়? কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম, কারণ এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই। ওমা, দেখি চোখ বেয়ে নোনা জলের মতো ভালোবাসা গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম। তার সিগারেট খাওয়াটা আমার কোনো কালেই পছন্দ ছিল না, আজও নয়। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে। একা একা করছো, ডাকলে না কেন? দুজনে মিলে করতাম। আচ্ছা নীরা, একটা কথা বলি। বলো। সমুদ্রের উপর খুব রাগ হয় তোর, তাই না রে মা? না গো আন্টি, রাগ টাকার এখন কিছু করি না। সে পেছন থেকে বলল, আগে করতেন বুঝি? হয়তো করতাম, হয়তো খুব করতাম। কেউ তো বুঝতেই পারতো না। ওহ, ক্ষমতাহীন হয়তো সে, যে বুঝতো না। হতে পারে। সুমু, খেতে আয়। আন্টি দাঁড়াও, আমি আঙ্কেলকে ডেকে আনি। যা। সবাই একসাথে খাচ্ছিলাম। আন্টি বলে উঠলো, এই নীরা, ছেলেটা দেখতে কেমন রে? কোন ছেলে? আর এই স্পর্শ না কি নাম? ও, বেশ ভালো। পছন্দ হয়েছে তোর? খারাপ লাগেনি। তোরও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাবি? আমি শুধু হাসলাম। এবার সে বলে উঠল, ধনী ছেলে পেয়েছে, ভালোই থাকবে মা, তোমার ভাড়াটিয়া। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ফেলেছে। রক্ত হাত দিয়ে পড়ছে। সমু, হাত কাটলো কি করে? আঙ্কেল বলল, সমুদ্র হাত কাটলো কি করে? সে কোনো উত্তর না দিয়েই আমার দিকে তাকিয়ে বললেন, মা, কোন নাকি মেয়ে দেখেছো আমার জন্য? তোমার বান্ধবীর মেয়ে। আমি দেখা করতে চাই। কথাটা শুনে কেমন জানি লাগলো। বুঝতে পারছি না কেমন লাগছে। সে আর কিছু না বলে রুমে চলে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি সমুদ্রের দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই তার। আঙ্কেল আন্টি আর খেলো না, না খেয়েই রুমে চলে গেলেন। আমি সব গুছিয়ে রাখলাম, ঘুমাতে যাব। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে। ও কি ব্যান্ডেজ করেছে? সমুদ্রের দরজা খোলার শব্দ পেলাম। প্রায় 10 মিনিট রুমেই পায়চারি করলাম, আর পারলাম না। চলে গেলাম ওর রুমে। দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ব্যান্ডেজ করেনি এখনো, আর ঘুমাচ্ছে সে। কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে? রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে গেলাম রুমে। হালকা আলো আছে, বারান্দা থেকে আসছে। সে ঘুমাচ্ছে। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলছেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর সে আসল রূপবতী। আচ্ছা, পুরুষ নিয়ে কেন বলেনি? কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছে? তুলে স্যাবলন দিয়ে হাতে লাগাতে সে ঘুম থেকে উঠে গেল আর হাত সরিয়ে নিল। হাতটা দিন, সেপটিক হয়ে যেতে পারে। হোক। জোর করে হাতটা নিয়ে নিলাম। সে সরানোর চেষ্টা করছে। একদম হাত সরাবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি খারাপ হবে? সেপটিক হয়ে যেতে পারে, ড্রেসিং করতে দিন। আমার আমার হবে, তোমার কি? আমার কিছুই না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পুড়বে, এই আর কি। মানে, বিয়ের সাথে সেপটিকের কি সম্পর্ক? যদি সেপটিক হয় তাহলে 3-4 বছর পর আপনার হাতটা কাটা লাগবে।
এতে আপনার বিয়ে হয়ে এতে এতে আপনার বিয়ে হয়ে যাবে। তা তো আপনার বউয়ের তো সমস্যা হবে, তাই না? আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ কি করে দেখি? তাই সামনে মানুষটা আছি, তার কোনো চিন্তা নাই। আর যে যে নাই তার চিন্তা। হায়রে মানুষ! তার চিন্তা করা ছেড়ে দিয়েছি। কারণ তাকে যত চিন্তা করি, পরে কষ্টটা আমারই বেশি হয়। আপনার ড্রেসিং হয়ে গেছে। আমি আসছি। এই যে পেইন কিলার রেখে গেলাম, খেয়ে নেবেন। আসছি, শুভরাত্রি। খাবো না। তা আপনার ব্যাপার। দেখলাম আন্টি উঠেছে। শিট! আন্টিকে কি ভাববে এত রাত্রে? তার ছেলের ঘরে। আল্লাহ, এখন কি করব? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছে? চুপ চুপ! মা আসছে, বুঝতে পারছো না? এত রাতে তোমায় আমার রুমে দেখলে কি ভাববে? তাই তো চলে যাচ্ছিলাম। আক্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে যাবে কেন? সে কি না, ঘাস খাইতে কেন যাবে? সে কি যেন বলতে যাচ্ছিল। আমি রুমে এসে বলছে আন্টি রুমে এসে বলছে, সমু কই তুই? এই তো মা, ওয়াশরুম। দাঁড়া দাঁড়া, ও যাচ্ছি। আমার মুখ চেপে ধরলো। তুমি এখানে থাকো, বের হও না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল। আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবার ঘুম পেয়েছে। ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রে সমু, কি হয়েছিল তোর তো তখন? কিছু না মা, তুই ঠিক আছিস তো বাবা? হুম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করো। নীরা, আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কেন? কোনো কিছু তো ছিল না যে কিছু হবে। নীরা অনেক ভালো মেয়ে বাবা, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। খারাপ লাগে আমার। করতে তো চাই না মা, হয়ে যায়। মা ছেলের কথা চলতে আমি যে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। আমি হলাম এক গাধা, ওয়াশরুমে ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায়? নীরা, এই নীরা, ঘুমিয়ে গেছো? হুম। ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? হুম। আমি কি? তুমি ঘুমাবো? টাটা। এখানে? হুম। কিছু না বলে কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি আবল তাবল বকছি। কি করছেন? নামায়। তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা? তার থেকে আমার বিছানায় ঘুমাও। না, আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার রুমে যাচ্ছি। আমায় নামিয়ে দিন। ও আচ্ছা তাই? হুম। নীরা পিছন থেকে ডেকে উঠবে। হুম। কিছু না, যাও। গুড নাইট। হুম। ইউটু। রুমে এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি। এই নীরা, ওঠ। আন্টি। হুম। না, ওঠ। জল্লাদ হলে কবে থেকে গো আন্টি? একটু তো ঘুমাচ্ছি। ঘুমাই না প্লিজ। না, আর ঘুমাতে হবে না, 12টা বাজে। আর আমার বান্ধবীর মেয়ে রাইসাকে ডেকেছি, ও চলে আসবে। ওঠ না মা। কে রাইসা? আরে কাল সমু বলল না, ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায়। ওই মেয়েটাই? কথাটা শুনে বুকে কেমন জানি করে উঠল। বললাম, ওহ যাও, আমি যাচ্ছি। আয়। ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বিল বেজে উঠল। রাইসা হয়তো এসে গেছে। কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভেতরে আসো। জি, আসছি। বসো। এই এই হলো সমু, আর ও হলো নীরা, আমার মেয়ের মতো। হাই হাই আপু। হ্যালো রাইসা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প শুরু করেছে। আমার কেমন জানি লাগছে, তাই বললাম, তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে। সমুদ্র বলল, হ্যাঁ আপনি যেতে পারেন। ফোনটা সোফায় সমুদ্রের একটু কাছে। ফোনটা বেজে উঠল। স্পষ্ট কল করেছে। আমি ফোনটা ধরতে যাব, উনি ফোন ধরে বলে দিলেন, নীরা ব্যস্ত আছে, পরে কল করিলেন। আমি তো অবাক, এটা কি হলো? এটা কি করলেন? আমার যা ইচ্ছে তাই করেছি। এটা কি? কলটা আমার জন্য ছিল। তো তো মানে অন্য কারো কল ধরতে হয় না জানেন না? আমার ইচ্ছে হয়েছে, আমি ধরেছি। এই ধরেন আপনার মোবাইল। এখন যান যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসার সাথে কথা বলি। আপনি যান। আমার উপেক্ষা করে সে রাইসার সাথে কথা বলা শুরু করলো। আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম নীরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নীরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। কে জানি ফোন ধরেছিল, সে বলল আপনি ব্যস্ত, তো এখন ফ্রি আছেন? আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার ল্যান্ড ওনারের ছেলে। ওহ, তো আজ দেখা করতে পারবেন? কখন? 4টে নাগাদ।
আচ্ছা, কিন্তু কোথায় দেখা করবেন? আপনার বাড়ির সামনের ক্যাফেটা তো খারাপ না, যাওয়া যায়। আচ্ছা, আমি চলে যাব। এখন ২টা বাজে। সমুদ্র এখনো রাইসার সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের। আন্টি খেতে লাগলো। খাওয়া শেষ করে আবার সমুদ্র রাইসার সাথে গল্প শুরু করেছে। সাথে এবার আঙ্কেলও আন্টি আছে। আমিও চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম। হাতে ৩টা লাল চুড়ি, অন্য হাতে ঘড়ি। দেখে চোখে হালকা কাজল বেশ করে বেশ বের হচ্ছিলাম। দেখি ওরাও এখনো গল্পই করছে। আন্টি আমায় দেখে বলল, ওমা নীরা, শাড়ি পরেছিস যে, কোথাও যাবি? হুম। কোথায় যাবি? সামনের ক্যাফেটাতে। স্পর্শ দেখা করতে বলল, তাই চাচ্ছিলাম আর কি। ওহ, খুব সুন্দর লাগছে তোকে। তাই? হুম। ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শোন সমুদ্র, রাইসাকে নামিয়ে দিতে যাচ্ছে। তোকেও ক্যাফেতে নামিয়ে দেবে। না, না লাগবে না। আমি একাই যেতে পারবো। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে। এখন সে বলল, আমি নামিয়ে দিয়ে আসবো। না, না লাগবে না। কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি। রাইসা চলো, তোমায় নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, এই প্রথম দেখাতেই তুমি। বাহ, ভালো তো। কি হলো নীরা, আসুন। সমুদ্র, যাই। আমি ব্যাক সিটে বসলাম। সে আর রাইসা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে। আমিও দেখছি তার চোখের দিকে। যদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো কিনা জানি না, তাও দেখছি। তাকানোর পরে কেমন জানি ভয় লাগলো। চোখ নামিয়ে নিলাম। জানতাম পারবো না তার চোখের দিকে তাকাতে। আগেও পারতাম না, এখনও পারি না। চলে এসেছি। আমি নেমে যাচ্ছিলাম। রাইসা বলল, আপু ভালো থাকবেন। মেয়েটা বেশ মিশুক। আমার ভালো লেগেছে। আপু, তুমিও। আসি আপু। সাবধানে যেও। সমুদ্র বলল, নীরা, আপনার কতক্ষণ লাগবে? ঠিক জানি না। কেন? না এমনি। বলে এসে চলে গেল। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখনও স্পর্শ আসেনি। ভাবলাম অর্ডারটা দিয়ে দিই, 20 মিনিট বেঁচে যাবে। সরি সরি, ভেরি সরি, আপনাকে ওয়েট করালাম। আরে না না, ব্যাপার না। আর কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না? বলা যেতে পারে, মেয়েদের কত নিয়ম। আমার তা নাই। তাই? থ্যাঙ্কস। আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়িতে আজ। ধন্যবাদ জনাব স্পর্শ। স্বাগতম। অর্ডার করি? বলেন কি খাবেন? আমি অর্ডার করে ফেলেছি, একটু পর চলে আসবে। ও, গল্প করতে করতে দেখি আমার সামনে সমুদ্র আছে, বসে গেছে। মানে অন্য টেবিলে আমার সামনে, হাতে একটা কোকের ক্যান। আমিও এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে কেন জানি।